কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও? কথা কও, কথা কও। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। কে বলে তুমি নেই এই আকালেও, আকাশে যখন সূর্যোদয়, মনের পাড় ভেঙে বোধের কুলুকুলু, তখনই তোমার অভ্যুদয়। কে বলে তুমি নেই এই আকালেও, আকাশে যখন সূর্যোদয়, মনের পাড় ভেঙে বোধের কুলুকুলু, তখনই তোমার অভ্যুদয়। কে বলে তুমি নেই পাত্র থেকে জীবন উপচে পড়ে, সময় ক্লান্ত হেসে অতীত হয়। ভোরের পাখি গায় ভৈরবী তান, এমনি করে সকাল হয়। কে বলে তুমি নেই তুমি জানি, মন্ত্র জাগেছে মানুষ জয়। কবির আমি ঘরে একলা বসে আছি, তোমারই ঝরে হোক আমার লয়। কে বলে তুমি নেই আকালে, আকাশে যখন সূর্যোদয়, মনের পাড় ভেঙে বোধের কুলুকুলু, তখনই তোমার অভ্যুদয়। কে বলে তুমি নেই, কে বলে তুমি অনেক স্বপ্ন নিয়ে এলো স্বাধীনতা, কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। দেশের অধিকাংশ মানুষই রয়ে গেলেন দারিদ্র্য সীমার নিচে। দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে জমির অধিকার পেলেন না কৃষকেরা। জোরদার জমিদারদের অত্যাচারে তখনও তাদের জীবন শুধুমাত্র দিন যাপনের গ্লানি হয়েই রইল।
অথচ কৃষকের হাতে জমি না থাকলে, তার ক্রয় ক্ষমতা না বাড়লে দেশে শিল্পের বিকাশ হয় না, বেকারি দূর হয় না। নিরন্ন বুভুক্ষ মানুষ রুখে দাঁড়ালেন এই ব্যবস্থার বিরুদ্ধে। বামপন্থীদের নেতৃত্বে আন্দোলনে উত্তাল হলেন মানুষেরা। 1952 থেকে 1960 প্রতি বছর খাদ্যের দাবিতে আন্দোলনে কেঁপে উঠল এদেশের মাটি। আন্দোলনরত মানুষের ওপর শুরু হলো রাষ্ট্রীয় নিপীড়ন। কিন্তু 1964 সালে রাষ্ট্রচরিত্রে স্বরূপ সংক্রান্ত রাজনৈতিক মতপার্থক্যে ভারতের কমিউনিস্ট পার্টি বিভাজিত হল। তৈরি হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। নকশালবাড়ি কৃষক অভ্যুত্থানকে ঘিরে ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিতীয়বারের জন্য দ্বিধা বিভক্ত হল। তাই সেদিনের ছাত্র যুব নবীনেরা বুঝেছিলেন যে জোরদার জমিদারদের নিয়ন্ত্রণ মুক্ত এদেশের মাটি পারে প্রতিটি ব্যক্তি মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে। সমস্ত সংসদীয় ব্যবস্থাকে নাকচ করে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন নকশালপন্থীরা। অন্যদিকে সংসদীয় ব্যবস্থার ভেতরের ও বাইরের গণ আন্দোলনে রাষ্ট্র ক্ষমতা দখলের জমি প্রস্তুত করবে দৃঢ়ভাবে এই রাজনীতি অনুসরণ করতে লাগল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 3 কমিউনিস্ট পার্টির মধ্যে বহু সংঘাত রাষ্ট্রীয় শাসকদের শক্তি বৃদ্ধিও করল। আগস্ট মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নকশালদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রাজ্যসভায়। Would be fought till the finish. এরপর থেকেই শুরু হলো বামপন্থী কর্মীদের ওপর পুলিশের অত্যাচার এবং বামপন্থী কর্মীদের হত্যা। অন্যদিকে বামপন্থীরাও প্রতিবাদে প্রতিরোধে উত্তাল। প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে কমরেড করে তোলো গড়ে তোলো সংগ্রামী ব্যারিকেড। প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে কমরেড করে তোলো সংগ্রামী ব্যারিকেড। শুরু হলো একের পর এক গণহত্যা। বারাসাত, ডায়মন্ড হারবার, কোন্নগর, বেলেঘাটা, জুন 1971 কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত ডেমোক্রেটিক কোয়ালিশন সরকারের পতন। আবার জারি হলো রাষ্ট্রপতি শাসন। তখন হচ্ছে রাষ্ট্রপতি শাসন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় তখন কেন্দ্রের শিক্ষামন্ত্রী, এবং ওকে একটা অভিনব জিনিস হলো যে ইন্দিরা গান্ধী ওকে বললেন যে আপনি পশ্চিম বাংলার সব কিছু দেখবেন, ইনচার্জ। একে বললেন যে আপনার তত্ত্বাবধানে চলবে ওখানে সরকারের কাজ। 4 আগস্ট 1971 কবি, সাংবাদিক এবং সিপিআই-এমএল দলের কর্ণধার সরোজ দত্তকে রাজা বসন্ত রায় রোডের বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। তারপর থেকে কোথায় হারিয়ে গেলেন তিনি, আজ পর্যন্ত তার কোনো হদিশ নেই। তৎকালীন ভারপ্রাপ্ত মন্ত্রী এ বিষয়ে বলতে গিয়ে পাল্টা প্রশ্ন করলেন পরিচালককেই। নির্মলা, তোমার বয়স কত? কত বয়স? 1971 সালে কত ছিল? 8-9 বছর। 1971 সালে, 1970 সালে 7 বছর। তখনকার ঘটনা একটু জানা দরকার।
অবশ্যই শরৎ দত্তকে এই অ্যালিগেশনগুলো যদি সত্যি হয় অত্যন্ত অন্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শরৎ দত্ত নিখোঁজ হয়েছেন এ সম্বন্ধে কোনো তথ্যই জানা নেই তৎকালীন ভারপ্রাপ্ত মন্ত্রীর। কিন্তু দৃষ্টির সীমানা থেকে হারিয়ে গেলেই ভাবি তার মৃত্যু হলো। কাছে যে নেই, সে কোনোখানে নেই, সে আছে ওইখানে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। উত্তর কলকাতার বিটি রোডের সঙ্গে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে কাশীনাথ দত্ত রোড চলে গেছে গঙ্গার দিকে। এটাই ইতিহাস প্রসিদ্ধ বরানগর কাশীপুর অঞ্চল। এই রাস্তা ধরে একটু এগোলেই বরানগর বাজারের মোড়। বাঁদিকে একটু এগিয়েই রয়েছে কাশীপুর রোড। ডান দিকে চলে গেছে গোপাল লাল ঠাকুর রোড। পুণ্য সলিলা গঙ্গা, রামকৃষ্ণ পরমহংসদেব, শারদামণি, অভেদানন্দ, গিরিশ ঘোষের স্মৃতি মেখে ঘুমিয়ে আছে গঙ্গার তীর। একদিকে বিটি রোড, অন্যদিকে গঙ্গা। এই হলো বরানগর কাশীপুর অঞ্চলের সীমানা। এইসব নিয়ে দাঁড়িয়ে আছে আজকের বরানগর কাশীপুর। ফিকে হয়ে যায় স্মৃতির রং, পড়ে থাকে ধূসর পাণ্ডুলিপি। সেখানে জমে আছে এক নদী রক্ত, জীবনের সে আর এক অধ্যায়। সেদিন 12ই আগস্ট 1971 স্থানীয় ক্লাব নবজীবন যুবক সংঘের সম্পাদক কংগ্রেস নেতা নির্মল চ্যাটার্জি অফিস থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন এই জায়গায়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল। আশপাশের কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হলো। কয়েকশো সশস্ত্র যুবক দ্রুত এলাকার দখল নিল। এত যুবক এত দ্রুত একত্রিত হলো কি করে? এত অস্ত্রই বা এলো কোথা থেকে? 12ই আগস্টের ঘটনা পূর্ব পরিকল্পিত। 1970 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের পতনের পর পশ্চিমবাংলায় আধা ফ্যাসিবাদী সন্ত্রাস নেমে আসে। সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের শক্তিশালী অঞ্চল, কি শ্রমিক অঞ্চল কি কৃষক অঞ্চল, সমস্ত অঞ্চলেই এই আধা ফ্যাসিবাদী সন্ত্রাস নেমে আসে। দিল্লির, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর দিল্লির সরকার, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তাদের পরিকল্পনা মাফিকই গণতান্ত্রিক আন্দোলনের শক্তিশালী অঞ্চলে এই ধরনের আধা ফ্যাসিবাদী সন্ত্রাস কায়েম হয়। এই কাশীপুর অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 7 জন শহীদের মৃত্যুবরণ করেন। তাই তারা এই 12ই আগস্টের ঘটনা ঘটায়। নির্মল চ্যাটার্জি এক ঢিলে তারা 2 পাখি মারেন। একটা হলো নির্মল চ্যাটার্জিকে হত্যা করা হয়। নির্মল চ্যাটার্জি কংগ্রেস নেতা ছিলেন এবং তার সম্ভাবনা ছিল এই কেন্দ্রের প্রার্থী হওয়ার, তাকে হত্যা করা হয়। আর তার পাশাপাশি এই অঞ্চলে যে নকশাল যারা ছিলেন সেই নকশালদেরও গণহত্যার মধ্য দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনা হলো সুপরিকল্পিত। এমনকি ইউনিয়ন কার্বাইডে তিনি যেখানে কাজ করতেন সেই জায়গায় যেদিন ঘটনা ঘটে তার 5 মিনিট আগেও, তিনি বেরোবার 5 মিনিট আগে ফোন আসে এবং আমরা শুনেছি সেখানকার পার্সোনাল অফিসারের কাছে তিনি এই কথাই বলেছেন যে তিনি বলেছেন রাস্তায় সমস্ত গার্ড আছে তো, এবং বিপরীত দিক থেকে নিশ্চয়ই উত্তর হয়েছে গার্ড আছে, সেই জন্যই তিনি বেরিয়েছেন।
এবং বেরোবার পরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আমরা মনে করি যে পূর্ব পরিকল্পিত এই ঘটনা। এই হলো নবজীবন যুবক সংঘ। এই ক্লাবের সামনে কাশীনাথ দত্ত রোডের ওপর তখন কয়েকশো সশস্ত্র যুবক দাঁড়িয়ে। নির্মল হত্যার জায়গা থেকে কয়েক পা এগোলেই ডান দিকে রতনবাবু রোড। এই রাস্তার উপরে এলাকার প্রসিদ্ধ বিশ্বাস বাড়ি। এই বাড়ির মানুষরা আক্রান্ত। সেদিন রাত্রে হঠাৎ কিছু ছেলে আমাদের এই কাঠের সিঁড়ি দিয়ে হঠাৎ এসে কাঠের সিঁড়িটা জ্বালাতে চেয়েছিল। তারপর আপনার এখানে আমাদের সম্পূর্ণ জায়গাটাই মার্বেল দিয়ে তৈরি, এখানে আপনার এই ঘরে এই বড় দরজাটা পুড়ে গেল আর আমাদের ওপরে পাঠিয়ে দিল। আমরা যখন ওপর থেকে নামছি দেখছি এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, জ্বলেই এই দরজা, তারপর আপনার এই বড় বড় জানালা, তারপরে এই ঘরের ভেতর সবকিছু সম্পূর্ণ পুড়ে একদম মানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন আমরা এত পাজলড হয়ে গেছিলাম, ভেতরে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ দেখতে পাইনি। তারপরে আপনার ভেতরে যখন ঢুকলাম আমরা দেখলাম সম্পূর্ণ মানে মেঝেটা আপনার মনে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। হঠাৎ একটা গন্ডগোলের আওয়াজ শুনে আমরা একটু অবাক হয়ে গেলাম। তখন ওই 3 তলার বারান্দায় আমার স্বামী অসুস্থ ছিল, তাকে আমি বসে ফল মানে কেটে কেটে দিচ্ছি, ফল খাচ্ছে। হঠাৎ থেকে ওই সব দিক দিয়ে কিরম একটা যেন মানে বোমের আওয়াজ, হইচই, মানে ভর্তি একদম আমাদের গেটের সামনে ছেলেরা, প্রচুর ছেলে ভর্তি। আর হঠাৎ একটা লাল আলো এসে এখানে ছুঁড়ে মারলো। মারাতে আমরা ভয় পেয়ে সব ওদিকে চলে গেলুম। কিন্তু যাওয়ার আগে গণেশ যখন এখান দিয়ে চলে যাচ্ছে তখন ওর দাদা চিৎকার করছে, বলছে যে যাস না যাস না, একদম যাবি না। তো তাড়াতাড়ি করে আমার শাশুড়িরা বললেন যে তোমার ঘরটা কোনার দিকে, তুমি ওই ঘরে চলো আমরা যাই লুকোই। তা বলাতে যখন আমরা তাড়াতাড়ি করে নামছি তখনই কতগুলো ছেলে, প্রায় 20-25 জন ছেলে উপরে উঠে প্রথমেই আমাদের ফোনটাকে ভেঙে দিল। তারপরেই তখন এসেই আলমারিটাকে একটা শাবল না কি আছে তাই দিয়ে মারল, কিন্তু ওরা খুলতে পারেনি। যাই হোক, তারপরে যখন অত সবাই খাড়া নিয়ে তোমার দাদারকে বলছে মেরেই ফেলবো এরম ভাবে মানে করেছে, তখন আমার শাশুড়িরা সব পায়ে ধরে বলছে যে তোমরা ওকে মেরো না, ও তো এখানে ছিল না, ওইসব কিছুই জানে না। তারপরে আমরা ওইখানটায় গেলুম, আমাদের সব বার করে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওইখানে দাঁড়ালুম। তারপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার স্বামীর বুকের ওপর ওরা রিভলভার ঠেকিয়ে বলছে মেরেই ফেলবো বলে, তখন ওর আমি তখন ওই রিভলভারটা ওর বুকের কাছ থেকে করে হাতটা এরম ঝটকা দিয়ে ফেলে দিয়েছি। কিন্তু রিভলভারটা কোথায় গেল তারা অনেক খোঁজ করলো কিন্তু পেল না পাওয়াতে তখন তো আমাদের খুব থ্রেট করছে, এরম করছে বেরিয়ে যাও মুখ তমুক এরম করে। তারপর শাশুড়িরা তাদের পায়ে অবধি ধরছে যে দেখো এখানে সব মেয়েরা রয়েছে, বউ ছেলে মানুষ বউয়েরা রয়েছে, তোমরা আমাদের সম্মানগুলো বাঁচিও, আর যা ইচ্ছা নাও কিন্তু সম্মানটা বাঁচাও। এই বলার পর তারপর তো আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন সব ঘর সব আগুনে মানে গদি ছিঁড়ে ছিঁড়ে কি সব ঢালছে আর আগুন জ্বালাচ্ছে। নিচে গিয়ে আমরা শিব মন্দিরে বসলুম। ওখান থেকে আবার বলল যে আমার এক ননদ এসে বললো দাদা মা পুড়ে যাচ্ছে 1 তোলা। তখন ওই তিনি আবার তখনই চলে গেলেন, কেননা মা পুড়ে মরে যাচ্ছে শুনে তো একটা কিরকম লাগছে না। তা উনি তাড়াতাড়ি করে এলেন, আসার পর ওই দিক দিয়ে উঁকি মেরে দেখতে গেছে ঘরে আমাদের ওই মানে মেশিন চলছে, পাম্প আছে যেখানে, ওখান দিয়ে উঁকি মেরে দেখছেন। আমার দাদা কমল বিশ্বাস মামা বলতে বলতে যখন এখানে এসে এদিকে খুঁজে গেছে তখন পেছন দিকে কতগুলি গুন্ডা এসে দাদা ক্লোজ রেঞ্জে তল পেটে গুলি করে এবং দাদা পড়ে যায়। পড়ে যাওয়ার পর দাদাকে কিছু লোক ধরে ওখানে তুলে দেয়। এদের অপরাধ, এই বাড়িরই ছেলে গণেশ বিশ্বাস নকশালপন্থী রাজনীতি করতেন।
আমি তখন বাড়িতে ছিলাম, বাড়ির থেকে বাইরে বেরিয়ে এসেছি, এসে দেখি যে এরকম একজন এসে বললো যে এরকম এনসি ডেথ। আমি তখন ডান দিকে চলে যাই, ওই দিকে চলে যাই। ওইখান থেকে দেখি যে সশস্ত্রভাবে একদল লোক আসছে, এসে আক্রমণ করছে। আমি তখন আবার বাঁ দিকে চলে যাই, ওদিকে গিয়ে দৌড়ই। পরের দিন সকালবেলায় বাড়িতে এসে দেখি যে এরকম বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। এই বিশ্বাস বাড়ির কাছেই থাকেন আর এক নকশালপন্থী, দেবাশিস ঘোষ। 1971 12ই আগস্ট বিকেল থেকে সন্ধ্যার মধ্যে 5টার পর পাশে সত্যেন ছিলেন। আমি একটু তখন আমার অল্প বয়স, আমি জাস্ট গপ্পটা কাটতে গেছি। ইভিনিং টাইম যে কিছু লোক বলতে বলছে নির্মল চ্যাটার্জি মারা গেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি হলো। আমি ঠিক মনের মাথায় দৌড়ে আসলাম ব্যাপারটা দেখবার জন্য। কিছু লোক দৌড়চ্ছে, কিছু লোক আসছে। তা আমি যখন ভাবলাম যেটা আমরা জানি কিন্তু ব্যাপারটা কি ঘটবে, একটা কিছু হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই লোক জড়ো হতে থাকলো। আমি বুঝতে পারলাম কনস্পিরেসি আছে, এত তাড়াতাড়ি লোক জড়ো হতে পারে না। এবং তাদের হাতে অস্ত্র দেখলাম এবং বীরত্ব মানে বিপ্লবী চেতনা আমাদের জাগলো। তখন বয়স অল্প, তখন ভাবছি সূর্যটাকে আমরা হাত দিয়ে নিগড়াবো, মোচাবো, দমড়াবো, পৃথিবীটাকে আমরা সব জয় করব। একটা আবেগের ব্যাপার ছিল। আমি দাঁড়ালাম, কিন্তু তখন লোক কাটার ব্লেডও একটা আমাদের হাতে নেই। কিন্তু আমরা সিপিআইএমএল করতাম, থাকা উচিত ছিল না। আমাদের মধ্যে এরকম কোনো পরিকল্পনা ছিল না, আমরা যেন জানি। দেখি কমান্ডার তারা এদিকে আসছে, আসার সাথে সাথে আমিও পিছনে থাকলাম। কিছু কমরেড জড়ো হলো, তারা বললো যে চলো এসো। তখন আবার বললাম কেন যাবো, আমরা লড়বো, আমরা প্রতিরোধ করবো, ব্যাপারটা কি। তারা বললো না, ওই লেডির কথা আমার একটা শোনালো। বলে দেখুন কমরেড, একটা খেয়াল রাখবেন, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, এ কথা মাথা রাখুন। বলে আমি কমান্ডার গঙ্গার দিকে আস্তে আস্তে পিছনে থাকলাম। ঠিক এই সময় বোড়ালপাড়ায় নকশালপন্থী 14 বছরের ছেলে সমীর বোড়ালের বাড়িতে চলছিল ঘাতকদের অত্যাচার। ওরা অনেকজন এলো, এসে দরজায় লাথি মারলো। বাবা দরজা খুলে দিল, খুলে দিয়ে বাবা যখন ওপরে উঠছে, ওপরে সিঁড়িতে দাঁড়ালো। আর তখনই ওরা পাইপ গান দিয়ে একটা গুলি করলো বাবার পেটের উপরে। গুলিটা পাশ দিয়ে সরে চলে গেল। আমি তখন ওপরের ঘরে। দ্বিতীয়বার যখন ওরা এলো, প্রায় 8-10 জন ওরা এলো। আসার পরে আমি এখানে বসে রয়েছি তক্তবস্থার উপরে, বিছানার উপরেই বসেছিলাম। তখন ওরা আমাকে বললো এখানটা দাঁড়া। সামনে দাঁড়ালাম। ওরা আমার গায়ে কেরোসিন তেল ঢাললো। তারপরে আমাকে হাত ধরে টেনে সামনে নিয়ে এসে বিছানাপত্রগুলো নিচে ফেলে আগুন জ্বালিয়ে দিল। তারপরে ওদের যখন হাতে পায়ে ধরলাম, দেশলাই জ্বালাতে যাবে, হাতে পায়ে ধরলাম, তখন আমার হাত ধরে টেনে বাইরে বার করে দিল, রাস্তায় বার করে দিল। তখন আমি আমার ছেলে, মেয়ে এবং আমার স্ত্রী এবং বোনকে নিয়ে ওই লাইট পোস্টের কাছে গিয়ে দাঁড়ালাম। ওরা তখন আমাকে গুলি করার জন্য উদ্যত হয়েছিল। তারপরে ওখান থেকে কোনোরকমভাবে বেঁচে আমি ডাক্তারের বাড়িতে গেলাম। ডাক্তারবাবু দরজা বন্ধ করে দিল। আমি তারপরে বিশ্বাস বাড়িতে গেলাম। বিশ্বাস বাড়ি যাওয়া, ওখানে এসি ছিলেন, তাদের রিকোয়েস্ট করলাম যে আপনি আমার বাড়িতে চলুন, 2 জন পুলিশ দিন আমাকে, আমি বাড়িতে জল ঢেলে আমি আগুনটা নেওয়াবো। তখন ওখানে একটা ছেলে আমাকে বললো তুই এখান থেকে সরে যা, তাহলে তোকে মেরে দেবো। মা সমস্ত বাড়িতে জল ঢেলে কোনোরকমভাবে আগুনগুলো নেবালেন। সেই মা এখন সম্পূর্ণ মানে প্রায় অস্বাভাবিক মতো মানসিকভাবে অস্বাভাবিক রয়েছেন। এলাকার পরিচিত মানুষ সুকুমার চক্রবর্তী ওরফে বাপি কোশমিনকালেও বামপন্থী ছিলেন না, বরং জানতে পারা গেল তিনি ছিলেন নিহত কংগ্রেস নেতা নির্মল চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু। তার পরিবারও আক্রান্ত। ব্যাপারটা খুব অদ্ভুত না? 71 সালে যখন সকালবেলা ওই নির্মল চ্যাটার্জি মারা যায়, আমি সেটা জানি না, শুনলাম বাপির কাছে, আমার ছেলের নাম বাপি, বাপির কাছে এসে কথাবার্তা বলে চলে যায়। বাপি তারপরে অফিসে চলে যায়। সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো হচ্ছিল, আরতি শেষ হয়েছে, অনেক লোক ঢুকলো, ছেলে ঢুকলো, দরজা লাথি মেরে ভেঙে ফেলে, দরজা শাবল দিয়ে ভেঙে, আগেকার দিনের দরজা তো, ভেঙে ফেলে দিয়ে ঢুকে পড়লো। আমি ভয়ের চোটে বললাম কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, বলো না কি হয়েছে বাবা। বললাম, বলছে না। আমি যখন কেঁদে ফেলে বলছি তোমরা কি বলতে চাইছো বলো। মারধর করলাম, বলো না কি বলতে চাইছো, ছেলে কোথায়। আর ছেলে আপিসে, ওরা বিশ্বাস করলো না, মারধর দিতে গেল। শেষকালে বললো কেরোসিন তেল না কি তেল, পেট্রোল তা জানি না, সেটা চিনি না, সেইটা নিয়ে ছিটোতে লাগলো গোটা বাড়িতে। তখন ঠাকুরের আরতি সবে শেষ হয়েছে। ছিটোতে দেশলাই, একটা বান্ডিল দেশলাই ওরা নষ্ট করলো। বাড়িতে আগুনটা কিন্তু জ্বললো না। না জ্বলতে ওরা ধাক্কা মেরে আমাকে নিচে নামিয়ে দেয়,
নামিয়ে দিতে আমরা সদরে চলে যাই। সদরে মানে আমাদের কমান কাছে যে সদরটা, ওই সদরে আমি চলে যাই। কাঁদছিল আর ভগবানকে ডাকছিল যে আমার ছেলেকে শেষকালে মেরে ফেলবে কোথায়। বহু ছেলে, বহু লোক এসেছিল, শুনি নাকি নবজীবন, আমি জানতে না, নাম ধাম হয়েছে। তারপরে তো উপরে উঠে এলাম, উপরে এসে চুপচাপ গোটা বাড়ি সোডার জল দিয়ে ধুতে লাগলাম। রাত্রির বেলা ছেলে যখন এলো আসতে, আমি তখন বললাম বাপি তুই ঢুক, 9টা 10টার সময় এসেছে প্রায়। আমি তখন বাপি তুই নুকড়ে পর, বাবা তোকে মারবে বলেছে, পোনা মাছের দাগার মতন কেটে ফেলবে বলেছে, বিরাট বড় একটা খাঁড়ার মতন নিয়ে এসেছে, বলছে নিয়ে মেরে ফেলবে তোকে, পোনা মাছের দাগা করে আমার কোলেতে দেবে। বাপি ভয়ে কাঁপছিল। তারপরে পুরনো বাড়ি, জানলা দরজা ভাঙা ছিল, গলির জানলা দিয়ে ওকে পাঁচিল, তখন ভাঙা পাঁচিল ছিল, সেই পাঁচিলেতে ওকে তুলে দিতে ওই বিশেশ্বরী বাড়ি ওই লোহার সিঁড়ি আছে, ওখান দিয়ে ও উঠে যায়। উঠে গিয়ে তারপরে কোথায় থাকলে জানি না, চেম্বারের মধ্যে পড়ে যায়। সেই গু অবস্থায় ওর বুকে ওই তখন ওই বিশেশ্বরী বাড়ির তলাতে যে মারা গেছে মঞ্জুর, যার বাবলুর বাবা ছিল, বাবলুর বাবা ওকে বুঝি আর ভিতরে লুকিয়ে রেখে দেয়। জানতে পেরে ওদেরকে তাড়া পেয়েছিল। ওরা বললো যে তুমি শিগগিরই বাড়ি চলে যাও, তোমার আমার এখানে তছনছ করে দেবে। তা ও কোথায় ছিল বলে জানি না, সেটা ওর মুখে শুনবেন। আমি খুব কাঁদছিলাম তখন ঘরে বসে, আর ঠাকুরকে ডাকছিলাম, ভগবানকে ডাকছিলাম। তারপরে রাত্রির ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, একটু শ্রাবণ মাস বোধহয় ছিল, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হতে আমি ছেলেকে তখন ওই পরিষ্কার করে দিয়ে বললাম যে তুই কি করবি বল। তখন বললো যে মা সার্জেন দাস বলেছিল বিপদে পড়লে আমার কাছে গিয়ে উঠবেন। তখন ওই সার্জেন দাসের বাড়িতে ছেলে, আমার ছোট মেয়ে, যা মেয়ে দিয়েছে কাঁটাকালি কালীবাড়িতে, ছোট মেয়ে আর কর্তা, দুজনে মিলে 3 জনে মিলে বেরিয়ে চলে গেল। তো সকালবেলা আমি দুধ নিতে গেছি, তখন ওই হেমন্ত বলে একটি লোক পাড়াতে থাকে, সে বললে বৌদি তুমি শিগগিরই চলে যাও, ওরা স্টেনগান নিয়ে বেরিয়ে পড়েছে, তোমাদের সবাইকে গুলি করে দেবে। আমি স্টেনগান জীবনে বাবার কালে দেখিয়ে নি, জানিও না কাকে বলে। তখন ওরা বলতে আমি তখন বাড়িতে এসে আমার 2 মেয়েকে বললাম, বড় মেয়ে আর মেজো মেয়েকে বললাম যে শিগগির চলে চল, ওরা কেটে ফেলবে বলছে, স্টেনগান দিয়ে গুলি করবে। আমি জানি না, ওরা এসে ততক্ষণে পৌঁছবার আগে আমি কান্নার চৌধুরী লেন ধরে বেরিয়ে যেতে গিয়ে, কাশীপুরে আমি চিনি না, হেঁটে হেঁটে যেতে যেতে ছোট মেয়ে রাস্তা চিনিয়ে, বড় মেয়ে রাস্তা চিনিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে কাশীপুর সিটির মোড়, কি ওই সিটির মোড়ে গিয়ে দাঁড়ালুম। সিটির মোড় থেকে আমাকে একজন ভদ্রলোক বললে আপনি ট্যাক্সিতে চলুন, আপনাকে ট্যাক্সিতে তুলে দিই। আমি চিনি না কোথায় মিশন রোড বলে, তখন আমি ড্রাইভারটাকে বললাম আমাকে যেখানে পুলিশ কোয়ার্টার থাকে মিশন রোড বলে, সেখানে আমাকে একটু নামিয়ে দিন। তা ও মিশন রোডে নামিয়ে দিয়েছে, গাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, দিয়ে কত দিয়েছি তো আমার মনে নেই, গাড়ি ভাড়া দিয়েছে। দিয়ে আমি এদিক ওদিক রাস্তা সব খুঁজছি। ওপর থেকে আমার ছোট মেয়ে দেখতে পায়, সার্জেন দাসের মেয়ে, বড় মেয়ে যে মারা গেছে সে মেয়েও দেখতে পায়। দেখতে পেয়ে আমাকে সঙ্গে মাসিমা বলে ডেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে চুপি সারে বাড়িতে তুলে দেয়। তুলে তখন সার্জেন দাস ছিল, সার্জেন দাস বললো মা আপনি বারান্দায় বেরোবেন না, আর ঘরে বসে থাকবেন, রাস্তাঘাটে বেরোবেন না চট করে, কারণ আমরা আপনার জন্য জড়িয়ে পড়বো। কিন্তু আমি মানেটা তখন অত বুঝিনি। তা আমি সেদিনকে রাত তখন ছিলাম, থেকে ওই খালি সার্জেন দাস এলে খালি বলতাম কী করে বাড়িতে যাব, বাড়ি না হলে পরে মন টিকছে না। আমি বলে তখন বলে আপনি বেরোবেন না, আপনাকে যেদিনকে বলবো আপনি কিন্তু আমাদের শরণাপন্ন হবেন, ভুল বুঝবেন না। আমি তখন অতটা বুঝিনি, তখন মাথাটা গোলমাল করছিল বুঝতে। আমি লুকিয়ে বাড়ি চলে এলাম বাসে করে, ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে বাস স্ট্যান্ডে বসে বাড়ি চলে এলাম, বনরাজের নামে। আমাকে দেখতে পায় ভুমলরা, বুঝি আমি যে জানি না সেটা, নবজনের লোকেরা দেখতে পায়। আমি বাড়িতে এসে ভাঙা চোরা দেখে আমি কেঁদে ফেলেছি, কেঁদে ফেলে দাঁড়িয়ে আছি। আমার মেজো মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। বলবো কি সে কি মারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি কোনো মার খেয়ে মানুষ মারতে মারতে আমাকে নিচে নামিয়ে দিলে, নিচে নামিয়ে নিয়ে গিয়ে মেজো মেয়েকে মারছিল। আমি বললাম মারবে না তুমি, ওর আইগুলো মেয়ে, ওর গায়ে হাত তুলবে না, তোমরা যা করছো আমার ওপর দিয়ে করো। মারতে মারতে নিয়ে যাচ্ছে, যখন বড়নগর বাজারের ভেতর দিয়ে গোপাল মোদকের দোকানের সামনে একজন বলে উঠলো ভুম্বল করছিস কি, সুকুমারদার মা, তার গায়ে হাত তুলছিস ওইভাবে, তোরা নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে গায়ে হাত তুলিস নি, একথা বললো। সমগ্র বরানগর কাশীপুর হত্যাকাণ্ডে আক্রান্ত ওই একটি পরিবারকেই পাওয়া গেল যারা পুলিশের সক্রিয় সহযোগিতা পেয়েছিলেন। কিন্তু ভম্বলেরও পরিচিত সুকুমার দা তখন কোথায়? চিড়িয়ামোড় থেকে বাড়ি ফিরছেন এলাকার একজন চিকিৎসক বিমলেন্দু সরকার।
তখন সন্ধে গড়িয়ে রাত। সেই রাতটা ভীষণ অন্ধকার, এই চতুর্দিকে সমস্ত বাড়িঘর ধরে জানলাঘর বন্ধ, এইরকম পিচ ডার্ক অন্ধকার। আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে ফিরছি কলকাতার বাইরে, ফিরে চিড়িয়া মোড়ে এসে নেবে, ওইখান দিয়ে আমার বাড়িতে ঢুকতে হয়। কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো বাস টাস কিচ্ছু নেই। হঠাৎ চিড়িয়া মোড়ে দেখি কোনো কিছুই নেই, যখন দেখি রিক্সাওয়ালা রয়েছে, সাধারণত রিক্সা করেই আসি। রিক্সাওয়ালাকে ধরেছি একটাকে, সে বলে যাবো না বাবু ওদিকে। কেন? বলে না, ওদিকে ভীষণভাবে গন্ডগোল হয়েছে। তখন আমি ন্যাচারালি এক ধমক লাগিয়েছি, আমি যখন আছি তোর ভাবনা কিসে, চল। ক্রমে এগোচ্ছি, ক্রমে অন্ধকার, ক্রমে অন্ধকার। 3টে লেভেল ক্রসিং পার হয়ে যখন আরেকটু ঢুকেছি, তখন হঠাৎ দেখি হই হই করে এসেছি 4-5 জন ছেলে। যখন রিক্সাটা বিবিবাজারের মোড়ে, তখন দেখি 20-25 জন আমার রিক্সাটাকে ঘিরে ফেলেছে। রিক্সাওয়ালা ভয়ে তাড়াতাড়ি রিক্সাটাকে নামিয়ে দিয়েছে, আমি নেমেছি। টর্চের বিভিন্ন রকম ফোকাসিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এক একটা ছেলে এক এক রকম টর্চ ফেলছে। দেখি তাতে বিভিন্ন ছেলের হাতে রাইফেল, রিভলভার, পাইপ গান, বোমা, সোর্স পর্যন্ত। আমাকে অকথ্য গালাগাল করছে, মানে বাপ মা তুলে গালাগাল করছে। কোথায় গেছিলাম, কেন এত দরকার, কিসের দরকার, ফিরিয়ে যাও, মেরে ফেলো, মেরে দে মেরে দে মেরে দে করেছ। হঠাৎ একজন বলে, আরে সরকার সাহেব, কোথায় গেছিলেন আপনি? কেন, কি হয়েছে কি বলতো? আমিও দেখলাম জোর পেয়েছি। যে কলকাতার বাইরে গেছিলাম, কেন, কি হয়েছে কি? তো বলো, আরে জানেন না, নির্মল তাকে মেরে ফেলেছে। তাহলে ওই দেখুন আগুন জ্বলছে, যান বাড়ি যান। তারপরে দেখি 3টে পুলিশকে হুকুম করলো, তার মধ্যে 2টো পুলিশ এগিয়ে এলো, যাও সকাল সকাল বাড়িতে পৌঁছে দাও। আমি তো কাশি MIG-তে থাকি, হাঁটতে আরম্ভ করলাম, পুলিশও আমার সাথে সাথে হাঁটছে। সমস্ত অন্ধকার, চতুর্দিকে খালি পুলিশের বুটের আওয়াজ, আর বিভিন্ন এলাকা থেকে বোমার হঠাৎ আওয়াজ, কোথাও থেকে হয়তো রাইফেলের আওয়াজ। রাইফেলের আওয়াজ কোত্থেকে আসছে আমি বুঝতে পারলাম না। পুলিশের হাতে দেখি রাইফেল। পুলিশ যখন আমাকে পাহাড় দিয়ে নিয়ে আসছে, এই গোটা রাস্তাটা প্রায় 3টে বাস স্টপ হাঁটতে হাঁটতে আসছি, একদম সব গা শিউরে উঠছে, কারণ চতুর্দিকে খালি সমস্ত বাড়িঘর দোরগুলো বন্ধা। হঠাৎ একটা করে বোমার আওয়াজ, হই হই রই 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 আওয়াজ। দূরে তাকিয়ে দেখি হাসপাতালের সামনে আগুন জ্বলছে। এদিকে সৎচাষী পাড়াতেও তখন চলছে নিধন যজ্ঞ। নকশালপন্থী বাবলা বিশ্বাসকে না পেয়ে তার 55 বছর বয়স্ক বাবা ভবানী বিশ্বাসকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল এই জায়গায়। কাশীপুর নর্থ সুবারবান হাসপাতালে তখন চলছে তাণ্ডব। এই ওয়ার্ডে প্রতিটি রোগীর মুখে টর্চ মেরে দেখতে থাকে ঘাতকেরা। এই বেড থেকে 12 বছরের কেলুয়াকে তুলে নিয়ে গিয়ে খুন করে এক পুকুর পাড়ে ফেলে রাখা হয়। এইখানে অন্তত 50 জন ছুরিকাহত ছেলেকে এনে ফেলা হয়। ঘাতকদের রক্তচক্ষু আর হুমকিকে এড়িয়ে কয়েকজন নার্স এদের পরিচর্যা করেন। কর্মরত একমাত্র ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সে করে এদের বারবার পাঠাতে থাকেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এই নিধনযজ্ঞ যখন চলছে, তখন ঢিল ছোঁড়া দূরত্বে নির্বাক নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল বরানগর থানা, কাশীপুর থানা।
তৎকালীন সিপিআই এমএল দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম চট্টোপাধ্যায়ের তাৎক্ষণিক অনুভূতি। সেটা 1971 সালের আগস্ট মাস। সেই সময়ে একদিকে পুলিশ আমাদের পেছনে দৌড়চ্ছে, মিলিটারি কুম্বিং অপারেশন হচ্ছে, আর পার্টির মধ্যে প্রচন্ড রকমের মতাদর্শগত সংগ্রাম চলছে। সেই সময় হচ্ছে এটা। সেই সময় ঘটনাটা কাগজে তো ভাবে আসেনি, চুইয়ে চুইয়ে খবরটা আমাদের কাছে আসে বিভিন্ন সূত্রে। তো আমার প্রাথমিক রিয়াকশন ছিল যেটা, যে ওই কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন। প্রচন্ড ক্রোধ, প্রচন্ড শোক, এটা ছিল প্রাথমিক অনুভূতি। আমরা তখনই শপথ নিই শোককে শক্তিতে পরিণত করার শপথ নিই। এটা প্রথম যেটা আসে। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে আমরা বুঝি যেটা একটা সূত্রপাত, নতুন সূত্রপাত, অন্ধকারের জমানা শুরু। পরবর্তীকালে জরুরি অবস্থা যেটা, তার অগ্রদূত। জরুরি অবস্থা হবে বুঝিনি, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার মর্যাদা আগামী দিনে যে লুপ্ত হতে গেছে সেই মেসেজ কিন্তু বয়ে আনে এই ঘটনাতে। আর তৃতীয় হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভেবেছিলাম এই জমানার শেষের শুরু। জমানার শেষের শুরু না, অন্তত কংগ্রেস জমানার শেষের শুরু, এইটা ছিল। এই তিনটে বোধ কিন্তু তখন আমাদের মধ্যে কাজ করে। বিশ্বাস বাড়ি থেকে আমি চলে আসি এসিডিসির সাহায্য না পেয়ে আমার ছেলে মেয়ে বউকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিই 94 নম্বর ভবানীঘাট রোডে। এখান থেকে রাত্রি 10টার সময় ওরা এসেছিল আমাকে মারবার জন্য, কিন্তু না মেরে ওরা চলেই যায়। কোনো রকম ভাবে আমি ওদের কাছে হাতে পায়ে ধরে ছাড়া পেয়েছিলাম। পরের দিন সকালবেলা ওরা এসে আমাকে আবার মারবার জন্য উদ্যত হয়, কিন্তু এরা বলার পরে বাড়ির ছেলেরা বলার পরে আমাকে ওরা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ওরা এখান দিয়ে চলে গিয়ে ওই পাঁচিলটা ডিঙিয়ে, প্রায় 8-10 জন লোক ছিল, ভন আর অস্ত্রকে মারার জন্য ওরা চলে গেল। ওরা তখন কাঠের গুঁড়ি ওখান থেকে বার করে ভন এবং অস্ত্রকে প্রথমে আগে সাইকেলের চেন দিয়ে মারতে লাগলো আর সিগারেটের ছ্যাঁকা দিতে লাগলো। তারপরে ওরা গুলি করলো, প্রথমে চোখের কাছে গুলি করলো, তারপরে গলায় গুলি করলো, তারপরে পেটে গুলি করলো। সেটা অনেক স্মৃতি। 71 সাল আর আজকে অনেক তফাৎ। এটা বলতে বাধ্য হচ্ছে, এমন সময় একটা ঘটনা ঘটছে বা ইন্টারভিউ হচ্ছে, যদি গোজরা থেকে গুজরাট, আর আমার মনে হচ্ছে নির্মল চ্যাটার্জি ঘটনার পর কাশ্মীর গণহত্যা, এটা কোথাও মিল খুঁজে পাচ্ছি। ঠিকই আছে, আমরা ওখান থেকে আসার পর, বিশেষ করে যখন ওরা ঢুকছে বন্দে মাতরম ধ্বনি দিয়ে, ব্যাক করতে করতে আমরা আসলাম জেলেপাড়া বস্তিতে। এই জেলেপাড়া বস্তিতে অন্যান্য বামপন্থীর লোকজনও ছিল সমর্থক দরদি। তারা আমাদের সেই জলের মধ্যে যেমন মাছকে জিয়ে রাখে সেইভাবেই কিন্তু আমাদের খোঁজ খবর, শত্রুদের অবস্থান কীভাবে এনসার্কেল করছে আমাদের দিচ্ছিল, বলে তোমরা এখানে থাকো, আমরা দেখছি কি অবস্থা আছে। এর মধ্যে আমরা খবর পেলাম যে বিশ্বাস বাড়ি জ্বলছে। তারা এসে বলে গেল আমরা বেরোবো, কিন্তু বেরোনোর মুখেই তারা আবার বারণ করলো, ওরা কিন্তু তোমাদের ঘিরে রেখে দিয়েছে। আমরা আবার ছটফট করলাম। ছটফট করার পর আবার কিছু খবর তারা নিয়ে আসলো, বলে তোমরা এবার আসতে পারো। আমরা আসলাম। আমাদের প্ল্যান ছিল যে গঙ্গাতে এসে আমরা নৌকো করে চলে যাব। আমরা গঙ্গার পাড়ে আসলাম। গঙ্গার পাড়ে এসে এবার ভাবছি নৌকায় উঠবো। এই সময় কেউ কেউ আসলো, তার মধ্যে গণেশ বিশ্বাসও সাথে দেখা হলো। আমি যখন বাণীপিটি স্কুলের বস্তির সামনে আসি, সেই সময় বস্তির থেকে বহু লোক ছুটে আসে, এসে আমাকে ঘিরে ধরে বলছে, গণেশ তুমি এখান থেকে চলে যাও, তোমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, তোমার এক দাদাকে মেরেছে, বলছে তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, তোমাকে ওরা খুঁজছে। আমি তখন সোজা গঙ্গার ধার অবধি চলে আসি। ওখানে এসে নৌকোতে উঠি। নৌকোর থেকে উঠে আমি ওখানে সারা রাত্রি ছিলাম। বস্তি থেকে বার হয়ে এসে আমরা গঙ্গার চরে এসে উঠলাম। তখন ভাবছি গঙ্গার ওপারে চলে যাব নৌকো করে। গণেশ মনে পড়ছে? হ্যাঁ, আমার মনে পড়ছে। তখন আমি ভনের সাথে দেখা হয়েছিল। আমি আর তুই মিলে ভনকে ধরে নিয়ে যাই। ভন কিন্তু সাঁতার একটু কম জানতো, কিন্তু হ্যাঁ তখন কম জানতো। এবার আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা ওরা ঠিক করলাম যে আমরা নৌকো করে ওপারে চলে যাব। আমরা মিটিং করলাম কয়েকজন মিলে, ওপারে চলে যাব। ঠিক আছে, ওরা আক্রমণ করেছে, ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়েছিল। খেয়াল করে দেখো স্মৃতি ঘাটে একটু খেয়াল, ঝমঝম করে বৃষ্টি পড়েছিল। বৃষ্টি পড়ার পর আমরা ঠিক করলাম যে আমরা নামবো। নেবে আমরা স্মৃতি বড়নগর দিয়ে একত্রিত হয়ে এবার চিন্তা প্রতিরোধ করবো ব্যাপারটা কি। এইবারে আমরা সেইভাবে আমরা রতনবাবু রোড ধরে এগোতে থাকলাম। তুমি ছিল আমার সাথে, আরো 2-4 জন ছিল।
তুমি তোমার ভাঙা বাড়ি যখন তোমার আগুন জ্বলছে দেখে তুমি বলে একটু যাই দেখে আসি, স্বাভাবিক। তুমি দেখো তোমার সাথে একজন কোথায় ছিল, আমি দুজনকে দিয়ে চলে গেলাম, ওরা সিটিতে যাবে। ঠিক সেই মুহূর্তে এখনো মনে পড়ছে আমার, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, কত বড় ষড়যন্ত্র হতে পারে যে এক চক্ষু দৈত্যর বেতন 14-15টা লাল লাইট দেখছি। তখনই ভেবে নিলাম এটা আর কিছু নয়, পুলিশের লাইট। এবং আলোয়াদারির মধ্যে অনেক লোকের জটলা। আমি ব্যাক করলাম, ব্যাক করে এসে বললাম, বস্তির মধ্যে আরো কিছু ছিল, ব্যাক করে বললাম যে আমরা নৌকো করে যাই। এইভাবে 13 জন আমার থেকেও ছোট ছিল। আমার তখন বয়স কত হবে তোমার আমার বুঝতেই পারছি। যখন আমরা নৌকোয় আস্তে আস্তে উঠছি, মাটির নৌকো ছিল এখানে অনেক, অসংখ্য মাটি তারা নিয়ে আসতো। সে মাটির নৌকোয় উঠে গেছি আমরা, হই হই করে বন্দে মাতরম, বিভিন্ন রকম চিৎকার, মানে জল্লাদি উল্লাস, এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। দেখছি সব বিভিন্ন রকমের ওই খুনে গুন্ডা বদমাশেরা আসছে। সামনে থেকে আরো কিছু ছেলে সামনের বস্তি থেকে এসে নৌকায় উঠবার জন্য বাজবার জন্য আসছে, চিনিও না এমন কিছু বাচ্চা, তাদের হয়তো দাঁড়া করেছে, তাদেরকে গুলি করলো সামনে। এবং পরিষ্কার দেখলাম সেই রিভলভারের বাঁটে কর্ড, এটা পুলিশের কর্ড ছাড়া কোনো পাবলিকে থাকতে পারে না। সেই বয়সে কিন্তু আমার মাথার মধ্যে ঢুকেছিল। ঠিক আছে, এরপর আমরা ক্রমান্বয়ে যাওয়ার চেষ্টা করছি, খুনে বদমাশটা উঠলো মনে করে এখন। হ্যাঁ, তখন তুমি কোথায় আলাদা চলে গেছো, বলে কোথায় আসব গেল কোথায়। তখন ওরা বলছে না বাবু এখান থেকে ওঠেনি। এই জল্লাদদের কিভাবে তারা হাঁটানো পারে, মাঝি মাল্লা রাতে দেখলাম। তারা এসে যেটা করলো সেটা হচ্ছে চলে গেল, হই হই করে উঠলো, বোধহয় আবার কাউকে পেয়েছে, ওই ধরেছি ধরেছি বলে দৌড়ে পালালো। তখন আমাদের নৌকোটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছে, আমরা এই দিকে যাচ্ছি। গুলির আওয়াজ পেলাম, গুলির আওয়াজ পাওয়ার পরে তখন একটা আমাদের কানে আসলো, এই ভবানী বিশ্বাস, ওই মানে বাবলা বিশ্বাসের বাবা, নকশালি ইয়ে কথা, বাবলা বিশ্বাসের বাবা ভবানী বিশ্বাসকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আরো মানে ডিমোরাইজ হয়ে গেলাম যে ব্যাপারটা কি হলো। এই সময় গুলির আওয়াজ পেলাম, একটা নকশাল বাড়ি জিন্দাবাদ একটা শুনলাম। হ্যাঁ, জানি না, বুঝতে পারলাম না, এখানকার কাক চিল শগুন তারা ডানা মেরে দিল। সিপিআই রাজ্য কমিটির সদস্য শ্রী তরুণ সান্যাল। তো আমি তখন তো স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা করতাম, একটা ছাত্রাবাসেরও অধ্যক্ষ ছিলাম, তাছাড়া পরিচয় পত্রিকার সম্পাদক ছিলাম। ও সময় কাগজে দেখতুম যে এখানে ওখানে অনেক যুবকের মৃতদেহ পড়ে আছে। হঠাৎ খবর এলো যে বরানগর কাশীপুরে এই ভয়ানক মৃত্যু তাণ্ডব হয়েছে। যে কোনো যেমন সৎচিন্তার মানুষ, স্বাভাবিক মানুষ, হৃদয়বান মানুষ, মানবিক বোধের মানুষ, যে কোনো মানুষ তারা তো অসম্ভব যন্ত্রণা কাতর হবে, ক্রুদ্ধ হবে। আমি তাই হয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার ছাত্ররাই যেন সেখানে শহীদ হয়েছে, মারা গেছে। তৎকালীন ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তখন আমি যখন যেদিন ঘটেছেন আমি দিল্লিতে, তারপরে নির্মল সেনগুপ্ত আমাকে জানালো, তারিখ মনে নেই, নির্মল সেনগুপ্ত আমাকে জানালো, আমি তার পরদিনই চলে আসলাম। আমার মনে আছে ওটা 15ই আগস্টের আগের দিন, কারণ 15ই আগস্ট আমার কলকাতায় থাকতে হয়েছিল, দিল্লিতে থাকা উচিত ছিল। তো চলে আসলাম, চলে সোজা গেলাম এয়ারপোর্ট থেকে, সোজা গেলাম বড়নগরে, যেটা তুমি জানো, তোমরা সকলেই জানো। সোজা বড়নগরে গেলাম, বৃষ্টি পড়ছিল। সেখানে গিয়ে কি হয়েছে ঘটনা জানবার জন্য, সেখানে মানুষ কারা তারা জানি না, মানুষ রেসপন্সিবল লুকিং মানুষ, মিডল ক্লাস মানুষ, তারা আমাকে ঘিরে ফেললো। সে ভীষণ উত্তেজিত হয়ে বলে, আপনি কোথায় ছিলেন? এখন তদন্ত করতে এসছেন? আমাদের এখানে দুগ্ধ কেন্দ্রে যখন মানুষ খুন হতো, বাচ্চাদের দুধ কিনতে গিয়ে যখন মানুষ খুন হতো, স্কুলের বাসে যখন ছেলে মেয়েদের পাঠাই তাদের যখন খুন হয়েছে, অফিসে যেতে পারি না, বাসে খুন হয়েছে, রাস্তায় বেরোতে পারি না, খুন হচ্ছে, কোথায় ছিলেন আপনি? এখন আপনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এখন ওস্তাদি করতে এসছেন ভীষণভাবে। অগস্ট মাসে এই ভয়ঙ্কর ঘটনা হলো যে বড়নগর কাশীপুরে কত সব হিসেবেও আমরা পাইনি, পরবর্তীকালেও অসংখ্য ছেলেকে মারা হলো। কেন? তাদের বক্তব্য ছিল সিদ্ধার্থ রায়ের যে একটা কংগ্রেসের ছেলে সে খুন হয়েছিল ওই কাশীপুর বড়নগরের মাঝখানে কোথায়। এবং তারপর এটা আমাদের কাছে এখন আশ্চর্য লাগছে যে কি করে জানলো কংগ্রেসিরা যে নকশালরা কোথায় কোন পরিবারের মধ্যে আছে, কোন জায়গায় আছে। আমরা জানি যে ওদের টেনে টেনে বার করলো, করে খুন হলো। কত খুন হলো তার হিসেবপত্র আমাদের কাছে নেই, পরেও আমার পাইনি। এবং এটা আমরা তখনই দেখেছিলাম যে একদিন দুদিন ধরে এই জিনিস চললো এবং তারপরে তাদের দেহগুলো অনেক
গঙ্গায় নদীতে ভাসিয়ে দেওয়া হলো। দেখুন, আজ কাগজে দেখেছি বিজয় সিং নাহার বলেছে যে এটা সিপিএম করেছে। অন্যদিকে প্রমোদ দাশগুপ্ত দেখলাম কাগজে লিখেছে এটা কংগ্রেস করেছে। যদি কংগ্রেস করে থাকে আমরা প্রত্যেকে কংগ্রেসী, যদি সিপিএম করে থাকে আমরা প্রত্যেকে সিপিএম। তখন বিজয় সিং নাহার আর আমি এবং আরো অনেকে, তাদের নাম আমার মনে নেই, আমরা সিদ্ধার্থ রায়কে বললাম যে আপনার সঙ্গে আমাদের আলোচনা আছে এই বিষয়ে, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, অভাবনীয় একটা নারকীয় ঘটনা কি করে হতে পারে। তো সেই জন্য সিদ্ধার্থ, আমরা রাইটার্স বিল্ডিংয়ে গেলাম, আমরা অনেকে কয়েকজন ছিলাম, নাম আমার সব মনে নেই, আমরা বসেছিলাম, একটা সময় ছিল কখনো আমাদের সঙ্গে কথা বলবে। তো সিদ্ধার্থ আধ ঘন্টা দেরি করে এলো। তার মধ্যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে সবাই বললেন এত আমরা অপেক্ষা করতে পারবো না, কেন দেরি করছে, কাজেই আপনি এবং বিজয় সিং নাহার, আমাকে বললো আপনি এবং বিজয় সিং নাহার আপনারা তদন্ত কমিটি, আমরা বলছি যে আমরা ঘোষণা করব যে আপনারা নিজেরা নন অফিসিয়াল তদন্ত আপনারা করবেন। তা আমরা রাজি হলাম যে ঠিক আছে, ও যখন আসছে না তাহলে আমরা চলে যাব। এমন সময় আধ ঘন্টা 40 মিনিট পরে সিদ্ধার্থ এসে হাজির। তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এত দেরি করলেন কেন, সময় রাখলেন না? তো উনি বললেন তাতে যে আমি বরানগরে গিয়েছিলাম থানায় খোঁজ খবর নিতে, সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল এবং তারা আমাকে বলল আপনি খুব ভালো কাজ এটা একটা হয়েছে আপনার সরকারের, কারণ আমরা সাধারণভাবে চলাফেরা করতে পারতাম না এবং এই নকশালরা আমাদের বাধা দিত, ওরা আমাদের সঙ্গে শত্রুতা করতো ইত্যাদি। এইসব কথা সত্যি কি না আমি জানি না, আমার মনে হয় না সবটা সত্যি, কারণ পরে আমি তো বড়নগর থেকে আগে নির্বাচিত ছিলাম, আমি সেই জন্য ওদের জিজ্ঞেস করেছিলাম যে এটা হয়েছে। ওরা বললো আমরা এরকম জানি না যে কথোপকথন কি হয়েছে সিদ্ধার্থবাবুর সঙ্গে, তবে থানায় লোক অনেক জড়ো হয়েছিল, এটা ঠিক। তারপরে আমরা বললাম যে তোমার দেরি দেখে এইসব আমরা যারা আছি সবাই মিলে ঠিক হয়েছে যে আমি এবং বিজয় সিং নাহার আমরা তদন্ত করব। তবে সেই তদন্ত একটু কঠিন, কারণ সরকার সহযোগিতা না করলে তদন্ত করা কঠিন। তখন সিদ্ধার্থ তখনই বললেন যে না, এইভাবে তদন্ত কি করে হবে, এটা আমি একটা কোনো জজকে দিয়ে আমি একটা তদন্ত করাবো, জুডিশিয়াল এনকোয়ারি আমি করাবো, এটা উনি বললেন। কিন্তু সেটা হয়নি, পরবর্তীকালে সেটা হয়নি, কোনো জুডিশিয়াল এনকোয়ারি হয়নি। বরানগর কাশীপুরের রেসপন্সিবল মানুষ, মিডল ক্লাস মানুষ তাহলে এই হত্যাকাণ্ডের সমর্থক? মন্ত্রীর কথা শুনে তাই মনে হচ্ছে না। অথচ এলাকার কংগ্রেস কর্মী সনাতন দাস বললেন, আমি তখন কংগ্রেসই রাজনীতি করতাম, আর এই 71-72 যে ঘটনা ঘটেছিল সেই সময় আমি কুটিঘাট রোডেই থাকতাম, বা ওইখানেই আমি ছিলাম। এতগুলো যে ছেলে মার্ডার হয়েছিল, সে যে দলেরই হোক না কেন, সেটা খুব খারাপ লেগেও ছিল এবং দুঃখজনক ঘটনা সেটা ঘটেছিল। আমরা যখন সরকারে এসেছি সে 77 সালের কথা, তার আবার ওই সময়টায় 71 সালে যখন নির্বাচন হয়, এই অগস্ট মাসের আগে, কবে হয়েছিল আমার মনে নেই, তখন হেমন্ত বোস খুন হয়েছিলেন এবং পরে আমরা জেনেছি যে সেটা ওই কংগ্রেস আর কংগ্রেসেরও কিছু বন্ধু ছিল নকশালদের মধ্যে, ওরা মিলে করেছিল, কিন্তু তার কোনো কাগজপত্র নেই, এটা শোনা কথা। আমরা খুঁজেছিলাম যে কিছু কাগজপত্র পাওয়া যায় কিনা, শুধু এইটুকু কিভাবে জেনেছিলাম সে আমার ঠিক মনে নেই, যে সরকারের থেকে, সিদ্ধার্থ রায়ের থেকে অর্ডার ছিল, হুকুম ছিল পুলিশের কাছে যে তোমরা সেখানে যাবে না, 24 ঘন্টা সেখানে যাবে না সেখানে, এবং তার মানে পেছনে কোনো সংগঠিত ব্যাপার ছিল কিনা এইটাই সন্দেহ হয়, যে এইটা কেন এইভাবে করা হলো, যে একটা কংগ্রেসের ছেলে মারা গেল এবং সেই অজুহাত নিয়ে তারা এতগুলো নকশালকে মারলো। আর আমরা সিদ্ধার্থকে বললাম যে নকশালরা আমাদেরও শত্রু মনে করে, আমরাও ওদের শত্রু মনে করি, সেই ব্যাপারের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এখন ওদের সমর্থন করবার জন্য আমাদের আসতে হবে, দাঁড়াতে হবে, কারণ এরকম অসভ্যতা, নারকীয় কাণ্ড এরকম কোনো সভ্য সমাজে হয় না। এই যা হলো। সাধারণত বামপন্থীরা অনেক কথা বলেন জালিয়ানবাগের ঘটনা নিয়ে। জালিয়ানবাগে হত্যাকাণ্ডটা করে পুলিশ, যার হাতে একটা আইনি অনুমোদন থাকে, তার হাতে রাইফেল থাকে, কিন্তু এখানে ঘটনা তা নয়। পুলিশ মিলিটারি দিয়ে লুটমার্চ করে সমস্ত এলাকাটা ফাঁকা করে সারা কলকাতা ঝেঁটিয়ে সমাজ বিরোধীদের, অমাবস্যার লোকজনদের এনে লেলিয়ে দেওয়া হলো বরানগরবাসীর ওপরে। এর কোনো প্যারালাল আমাদের দেশে কেন, দুনিয়াতে অত্যন্ত কম।
আমার ওই ভিয়েতনামের মাইলাই ছাড়া এই ধরনের ঘটনা আমার মনে পড়ে না। কাজে এটা একটা আন্তর্জাতিক ঘটনা। এই রাস্তা দিয়েই আসে লাশের পর লাশ। আজকের কম্পিউটার যুগে অতীতের দুনিয়া বদলের লড়াই এবং তার উপর রাষ্ট্রীয় নিপীড়ন কতটা প্রাসঙ্গিক? শুনেছি যারা ওখানে খুন হয়েছিলেন তারা সব নকশালপন্থী তরুণ ছিলেন। আমি নকশালপন্থী ছিলাম না, আমি নকশাল মতবাদে বিশ্বাসীও ছিলাম না, আমি সিপিআই এমএল এর রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলাম না। কিন্তু আমি তখনও ভাবতাম, এখনো ভাবি, গত শতাব্দীর সেই 70-এর দশক, সেই 68 সাল থেকে শুরু করে ওই কবছর ছিল গত শতাব্দীর শেষ বসন্ত। অর্থাৎ ফ্রান্সে তখন তরুণেরা মোটর কারখানা দখল করেছে, মনে করছে সমাজতান্ত্রিক বিপ্লব হবে। এমনকি আমেরিকাতে তরুণেরা তারা সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে পড়েছে, ড্রাফট কার্ড পুড়িয়ে দিচ্ছে, তার ভিয়েতনামে যুদ্ধ করতে যাবে না। জার্মানিতে কোন ব্যান্ডেড তারা বিদ্রোহ করছে। আমরা দেখে শুনেছিলাম, পড়েছিলাম সে সময় যে ওই ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা এখন বলা হয় না, যে আসলে ব্যক্তি তখন তৈরি হয়েছিল। যেমন ধরা যাক ভ্যান ট্রয়, তিনি ভিয়েতনামে সাইগনে ম্যাকনামারকে খুন করবার জন্য, যাকে আজকে তথাকথিত টেরোরিজম বলে, সেই স্বাধীনতার জন্য সন্ত্রাসের কাজও করেছে। এই যে পৃথিবীময় অজস্র মানুষ এই বিপ্লবের জন্য দায়বদ্ধ। চীন দেশেও সমাজ রূপান্তরের জন্য একদল তরুণ মনে করেছিলেন তাদের পথটাই সঠিক। এই যে ঘটনাগুলো ঘটেছিল তখনকার, তারা চিন্তা করেছিলেন, আমি মনে করি যে পুরনো দিনের পৃথিবী যা কিছু প্রকৌশল, যা কিছু কলা কৌশল, যা কিছু রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক চিন্তা, যা কিছু চৈতন্যের দিক, সমস্ত কিছু একটা নতুন জায়গায় এসে পৌঁছচ্ছে। সেই তরুণ সমাজ তার ইঙ্গিতটা পেয়েছে। এমন আমরা যেমন জানি যে আকাশে মেঘ করবে কি না করবে, বৃষ্টি হবে কি না হবে, চাষি ঠিক বোঝে, সেমনি তরুণ, আবেগময় তরুণ, যে মানুষের সঙ্গে সম্পর্কিত থাকে, যে বোঝার চেষ্টা করে মানুষকে, সে অনেক আগে সেই গন্ধটা পেয়ে যায় যে পৃথিবীতে ঝড় আসছে, তার সে ঝড়ের কাজ করেছে। আজকে অনেকে বলে যে এই যে তথাকথিত বিশ্বায়ন হয়েছে, গোলকায়ন, এতে নাকি ব্যক্তি মানুষের স্বাতন্ত্র্য ফুটে বেরোবে, সুখ দুঃখ সমস্ত উত্তীর্ণ হয়ে মহা আনন্দ, মহা সুখের জগতে তারা এসে পৌঁছবে। এটা একদম ভুল। যেমন আলথুজার বলেছেন যে এখনকার মানুষজন যেন গলে যাচ্ছে, গলন হয়ে যাচ্ছে, কোনো ব্যক্তির স্বাতন্ত্র্য নেই। ভোগ প্রবণতার উপর দাঁড়িয়ে বিজ্ঞাপন লালিত ব্যক্তি, একজন ঠিক আরেকজনের মতন, আরেকজন আরেকজনের মতন, এবং যৌনতা তাড়িত ভাবে ছেলে মেয়েদের বন্দি করে, বলা যেতে পারে মানসিকভাবে বিকৃত করে বিকলাঙ্গ ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে শুধু ভোগ এবং ভোগের জন্য। যা মনে হচ্ছে যেন পুরনো সেই রোমান গ্ল্যাডিয়েটরদের জগতে ফিরে যাচ্ছি। হ্যাঁ, কুইক মার্চ, কিন্তু কুইক মার্চ কি ফরওয়ার্ড মার্চ নয়, ব্যাকওয়ার্ড মার্চ। লেফট রাইট, লেফট রাইট। লেফটও চাইছে বিদেশি পুঁজি, রাইটও চাইছে বিদেশি পুঁজি, মার্কিন পুঁজি, ফরাসি পুঁজি, জাপানি পুঁজি। পৃথিবীটাকে লুণ্ঠনের উপায় করে নাও, ব্যাকওয়ার্ড মার্চ করো, লেফট করো, রাইট করো, লেফট রাইট। এই যে কম্পিউটার যুগে এর প্রাসঙ্গিকতা কি তা বলতে গেলে বলতে হয় যে কম্পিউটার হোক আর আধুনিক প্রযুক্তি হোক, তার ফলে সমাজ বিকাশের নিয়ম বদলে যায় না। যতদিন মানুষের উপর অত্যাচার থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, আশা আকাঙ্ক্ষা দমাবার জন্য রাষ্ট্রীয় নিপীড়ন থাকবে, ততদিন তার বিরুদ্ধে মানুষের গণসংগ্রাম অনিবার্য। রাজা ক্যানুইটের মতো যারা সমুদ্র শাসন করতে চাইবেন, সেই সমস্ত স্থিতাবস্থার পূজারী আর স্থায়িত্বের পুরোহিতরা, তারা যতই চেষ্টা করুন, গণসংগ্রামের ঢেউ বারবার করে আছড়ে পড়বে এবং সময়ে সময়ে প্লাবিত করে যাবে। এইটাই ইতিহাসের নিয়ম। কাজেই সেই কারণেই এরকম গণহত্যার রাজনীতি মানুষ প্রতিহত করবে। এই গণহত্যা এবং তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম তাই আগেও প্রাসঙ্গিক ছিল, এখনো প্রাসঙ্গিক থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল। আমার আকাশ নীল নয় পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল। আমার হৃদয় নীল নয়। আকাশের, হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোনো এক স্থির অন্ধকারে শুয়ে আছে। ভালোবেসে চাঁদ হয়েও না কো, পারো যদি সূর্য হয়ে এসো। আমি সে উত্তাপ নিয়ে নিয়ে আধার অরণ্য জেলে দেব। ভালোবেসে নদী হয়েও না কো, পারো যদি বন্যা হয়ে এসো। আমি সে আবেগ বয়ে নিয়ে হতাশার বাঁধ ভেঙে দেব। চাঁদ, নদী, ফুল, তারা, পাখি দেখা যাবে কিছুকাল পরে, কেননা এ অন্ধকারে শেষ যুদ্ধ বাকি। এখন আগুন চাই আমাদের কুঁড়ে ঘরে।